নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি একটি গুরুত্বপূর্ণ সরকারি স্কিম নিয়ে, যেটা নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আর সেই প্রকল্পের নাম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে শুনেছো। অনেকেই জানতে চাইছো কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, কত টাকা করে পাওয়া যাবে, কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইনে আবেদন হবে নাকি অফলাইনে আবেদন হবে, মহিলারা কি সবাই আবেদন করতে পারবে নাকি কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে একদম ডিটেলসে কিন্তু আলোচনা করব। তাই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেগুলো মিস করলে কিন্তু পরে আবেদনের সময় কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আর এরকম প্রতিদিন নতুন নতুন সরকারি স্কিম, চাকরির আপডেট, সরকারি প্রকল্প, ছাত্রছাত্রীদের স্কলারশিপ, নতুন ভাতা প্রকল্প, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই সময় নষ্ট না করে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করছি। প্রথমে আমরা জেনে নেব যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটা আসলে কী। দেখো বন্ধুরা, এই প্রকল্পটি মূলত মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চালু করা হতে পারে। অর্থাৎ এখানে মহিলারা প্রার্থীরাই মূলত আবেদন করতে পারবেন। বর্তমানে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলছিল এতদিন পর্যন্ত, ঠিক তেমনভাবেই, ঠিক আছে, অনেকেই মনে করছেন যে ঠিক তেমনভাবেই পরবর্তী রূপ হিসাবে, ঠিক আছে, বা পরিবর্তিত রূপ হিসাবে এই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আসবে। এখনও পর্যন্ত সেরকমভাবে, ঠিক আছে, সরকারি নোটিফিকেশান না আসলেও এ ব্যাপারটা কিন্তু সরাসরি জনসভা থেকে জানানো হয়েছে। নতুন সরকারের মুখপাত্রদের কাছ থেকে আমরা কিন্তু জেনেছি নানান জনসভা থেকে যে পশ্চিমবঙ্গের প্রতিটা মহিলারা পাবেন 3,000 টাকা করে আর্থিক সহায়তা। তবে এখানে আমি তোমাদের একটা কথা বলি, পরিষ্কারভাবে বলে রাখি যে ভিডিও যে তথ্যগুলো আমি শেয়ার করছি সেগুলোর মধ্যে কিছু তথ্য, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণরূপে, ঠিক আছে, ভ্যালিড, এবং কিছু তথ্য কিন্তু আমাদের একটা অ্যাজুম করা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা সম্ভাবনার বিষয় কিন্তু থাকছে। তাই এই ভিডিওটির তথ্য, এই রিলেটেড যাবতীয় ভ্যালিড তথ্য কিন্তু আপনারা সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো যাই হোক, তো এখন অনেকের মনে প্রশ্ন যে কারা আবেদন করতে পারবেন। দেখো, সম্ভাব্য নিয়ম অনুযায়ী আবেদনকারী অবশ্যই কিন্তু একজন মহিলা হতে হবে। পুরুষ প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়াও আবেদনকারীদের পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন তারা এই সুবিধা নাও কিন্তু পেতে পারেন। এছাড়াও এখানে ফ্যামিলির ইনকাম একটা সীমা থাকতে হবে, অর্থাৎ পরিবারের যে বার্ষিক আয় সেটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগতে পারে। অনেকেই প্রশ্ন করছো বয়স কত লাগবে। দেখো, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে আবেদনকারীর বয়স সম্ভবত 25 বছরের ওপরে হতে হবে, অর্থাৎ 25 বছরের কম বয়সী মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন না। তবে এটা এখনও সেরকমভাবে কিছু বলা যাচ্ছে না, বয়স কিন্তু বাড়তে কমতে পারে। এখন আমরা জেনে নিই যে আবেদন প্রক্রিয়া কেমন হতে পারে। দেখো, এখানে কিন্তু দুটো মাধ্যমই থাকতে পারে। প্রথমটি অনলাইনে আবেদন এবং দ্বিতীয়টি অফলাইনে আবেদন। দেখুন, অফলাইনে কিভাবে হয় সেটা আমরা জানি। আমরা হচ্ছে কি এর সময় জেনেছি খুব ভালোভাবেই, যখন হচ্ছে কি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল ব্লকে, তো সেরকম ক্যাম্পের মাধ্যমে হতে পারে, কিন্তু সেটা নিশ্চয়ই দুয়ারে সরকার ক্যাম্প হবে না, সেটা অন্য কোনো সরকারি ক্যাম্পের নামে কিন্তু বসতে পারে। তো সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করা যেতে পারে, ঠিক আছে। এবং এছাড়া কিন্তু অনলাইনে আবেদনের সুযোগ সুবিধা রয়েছে। কারণটা হচ্ছে কি অনলাইনে, ঠিক আছে, অনলাইনেও ফিল আপ করা যাবে ফর্ম, কারণ এটা সম্পূর্ণ সেন্ট্রাল থেকে পরিচালিত স্কিম। তো সুতরাং সেন্ট্রাল সবসময় তাদের ওয়েবসাইটে কিন্তু আবেদন করার কিন্তু সুযোগ দেবে, ঠিক আছে। তো এই দুটো মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। তো প্রথমে অনলাইন আবেদন সম্পর্কে একটুখানি ডেপথে বলে রাখি। যদি অনলাইন আবেদন শুরু হয় তাহলে আবেদনকারী প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নিজের মোবাইল নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলেই একটি এনরোলমেন্ট নাম্বার পাওয়া যাবে এবং এরপর সেই নাম্বার ব্যবহার করে আবেদন ফর্ম ওপেন করতে হবে। ফর্ম ওপেন করার পরে আবেদনকারীর নাম, ঠিকানা, আধার কার্ডের নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস, মোবাইল নাম্বার, পরিবার সম্পর্কিত তথ্য সব কিছুই কিন্তু খুব সতর্কতার সঙ্গে ফিল আপ করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, কারণ এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে ডিবিটির মাধ্যমে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। পাশাপাশি মোবাইল নাম্বারও আধারের সঙ্গে লিঙ্ক করা থাকলে ভবিষ্যতে কিন্তু ওটিপি ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের সুবিধা হবে। অনেকেই আছো যারা যুবসাথী বা যুবশক্তি কিংবা অন্যান্য সরকারি প্রকল্পের ফর্ম আগে ফিল আপ করেছো, তাদের জন্য এই আবেদন প্রক্রিয়াটা খুব একটা কঠিন হবে না, কারণ প্রায় একই ধরনের অনলাইনে প্রসেস হবে। এখন বলি অফলাইনে আবেদন সম্পর্কে। দেখুন, অনেকে গ্রামাঞ্চলে এখনও এমন অনেক মানুষ আছেন যারা অনলাইন আবেদন করতে পারেন না। সে কারণে সম্ভাবনা রয়েছে বিভিন্ন ব্লকে, অফিসে দুয়ারে সরকার ক্যাম্প অথবা লোকাল ক্যাম্পের মাধ্যমে। দুয়ারে সরকার তো হবে না, সেক্ষেত্রে ওটা হচ্ছে কি, যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে, যেটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে, তো সরকার চেঞ্জ হয়েছে, তো নাম হয়তো বদলাবে, বসে অন্য কোনো ক্যাম্পের মাধ্যমে কিন্তু অফলাইনে ফর্ম দেওয়া হতে পারে। তো সেখানে গিয়ে আবেদনকারী ফর্ম সংগ্রহ করতে পারবে, তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম পূরণ করে জমা করতে পারবে।
এখন প্রশ্ন হচ্ছে কী কী ডকুমেন্ট লাগতে পারে। দেখুন মূলত এখানে প্রথমত লাগতে পারে আপনার যেটা সেটা হলো আপনার আধার কার্ড লাগবে, ঠিক আছে। বর্তমানে প্রায় সব ধরনের সরকারি প্রকল্পতে কিন্তু আধার কার্ডটা কিন্তু বাধ্যতামূলক। দ্বিতীয় যেটা লাগতে পারে সেটা হলো রেসিডেন্স প্রুফ, অর্থাৎ বসবাসের প্রমাণপত্র। এটা আধার কার্ড দিয়ে হতে পারে। এছাড়াও পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর বা স্থানীয় কর্তৃপক্ষ সার্টিফিকেট লাগতে পারে। তৃতীয় যেটা লাগতে পারে সেটা হলো ইনকাম প্রুফ, কারণ পরিবারের আয়ের ওপর ভিত্তি করে অনেক সময় প্রকল্পের যোগ্যতা নির্ধারণ করা হয়। চতুর্থ যেটা লাগবে সেটা হলো ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ, ফ্রন্ট পেজ, ঠিক আছে, যে ফটোকপি লাগবে, কারণ সেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড ইত্যাদি নানান রকমের তথ্য কিন্তু থাকে। এছাড়াও লাগবে পাসপোর্ট সাইজের ছবি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ডিবিটি, হ্যাঁ, অর্থাৎ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার কিন্তু আপনার এনেবেল থাকতে হবে, যাতে সরকারি যে প্রকল্পের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠাতে পারে। দেখুন বন্ধুরা, এখনকার সময়ে সরকারি সকল প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হয়। ডিবিটি কীভাবে হবে? আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে, ডিবিটি এনেবেল করা থাকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনার এই ডিবিটির যে প্রকল্পের যে নানান প্রকল্পের টাকা, সেই প্রকল্পের টাকা কিন্তু আসবে। সুতরাং আপনার ডিবিটিটা আগে এনেবেল আছে কিনা সেটা চেক করে নেবেন, এবং আপনার যে প্রাইমারি ব্যাংক, সেই প্রাইমারি ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কিনা সেটাও একটু দেখে নেবেন। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে কি জনধন অ্যাকাউন্ট থাকলে কি আবেদন করা যাবে? দেখো, যেহেতু জনধন অ্যাকাউন্ট একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট, তাই সম্ভবত আবেদন করা যেতে পারে। তবে সরকারিভাবে যদি আলাদা কোনো নির্দেশিকা আসে তাহলে কিন্তু সেটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে। এখন আসবো সরকারি কর্মচারীদের বিষয়ে। অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় সরকারি কর্মচারীরা বা পেনশনভোগীদের পরিবার কিন্তু কিছু স্কিমের সুবিধা পায় না। তাই এখানেও সরকারি কর্মচারীদের যোগ্য হবে কি না সেটাও কিন্তু এখনোভাবে স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না, সোর্স মারফত যেটা জানলাম। তবে পরবর্তী সরকার যদি নতুন নিয়ম প্রকাশ করে তাহলে তখন সেই বিষয় কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি একজন আবেদনকারী একবারে আবেদন করতে পারবে। কেউ যদি একাধিকবার আবেদন করে তাহলে কিন্তু সব আবেদনই কিন্তু বাতিল হয়ে যাবে। তাই আবেদন করার সময় খুব সতর্ক থাকতে হবে। এখন অনেকেই ভাবছো যে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে এর সম্পর্কটা কী। দেখো, অনেকে ধারণা লক্ষ্মীর ভাণ্ডারের ডেটাবেস ব্যবহার করেই হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ শুরু হতে পারে, অর্থাৎ যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাচ্ছেন তাদেরই তথ্য ব্যবহার করে নতুন প্রকল্প চালু হতে পারে। যদিও সেটা হয় তাহলে আবেদন প্রক্রিয়া কিন্তু অনেক সহজ হয়ে যাবে, নতুন করে সব তথ্য জমা নাও হতে পারে। তবে যদি সম্পূর্ণ নতুনভাবে আবেদন করা হয় তাহলে পুরো প্রক্রিয়াটা আরও কিছুটা সময় লাগতে পারে। এখন আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। যদি তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকে, ডিবিটি চালু না থাকে, তাহলে এইগুলো যত দ্রুত সম্ভব কিন্তু ঠিক করে নাও, কারণ ভবিষ্যতে যে কোনো সরকারি প্রকল্পে এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিন্তু হবে। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বারে আপডেট আছে কিনা সেটা অবশ্যই কিন্তু চেক করবে, কারণ মানে অনেক সময় টাকা পাঠানো, ওটিপি ভেরিফিকেশান, ঠিক আছে, সমস্তটা কিন্তু নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও ডকুমেন্টগুলো আগে থেকে রেডি রাখুন। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, ইনকাম সার্টিফিকেট, ফটো, এই সমস্ত আগে থেকে স্ক্যান করে ফটোকপি করে কিন্তু রেডি রাখতে হবে। এখন অনেকেই প্রশ্ন করছে আবেদন কবে থেকে শুরু হবে। দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে সম্ভাবনা রয়েছে হচ্ছে কি মে মাসে সরকার গঠনের পরে, অর্থাৎ এই মাসে সরকার গঠন 9 তারিখে সরকার গঠন হবে, নতুন সরকার গঠন হবে। 9 তারিখে সরকার গঠনের পরে এক এক করে যুবশক্তি প্রকল্প এবং অন্নপূর্ণা প্রকল্প, এরকম নানা প্রকল্পের কিন্তু যে আপডেট সেটা কিন্তু সরকারের তরফ থেকে সম্ভবত জারি করা হবে, এবং আবেদন কিন্তু শুরু হয়ে যাবে জুন মাস থেকে। মে মাসে মানে সমস্ত ডিটেলস জানা এবং জুন মাস থেকে হচ্ছে কি আবেদন করতে পারবে, এবং এপ্রিলের মোটামুটি শেষ এবং শুরু নাগাদ কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো আস্তে আস্তে আসা শুরু হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের অন্নপূর্ণা প্রকল্প সম্পর্কে অনেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব বা পরিবারের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও যাদের একান্তই প্রয়োজন। আর অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে ফিউচারে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।